সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ, সারা দেশে উৎসবের আমেজ। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনে নাশকতা, ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আহত কয়েকজন। তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তাই উৎসব মুখর পরিবেশে সারা দিন মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। একই সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচনে লড়তে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ইসরাত জাহানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্র জমা দিয়ে দল থেকে তাকে মনোনয়ন দেয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন ঠাকুরগাঁও ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। খুলনায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসম ও জামশেদের কাছে খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এছাড়া দুপুর ১২টা থেকে বিএনপির ৫টি আসনের প্রার্থীরা এক এক করে তাদের মনোনয়নপত্র জমা দেন। বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা কার্যক্রম চলে। জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, মুসলিম লীগ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। দিনাজপুর ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দলটির শত শত নেতাকর্মীর উপস্থিতিতে দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সকাল থেকে দল বেঁধে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিভিন্ন দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন। ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের সবশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল এবং ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। প্রথমেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, একটু আগে তো তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়ে গেল বিকেল ৫টায়। সেক্ষেত্রে আজ শেষ দিনে কতটি মনোনয়ন জমা পড়লো এবং এ পর্যন্ত সামগ্রিকভাবে মোট কতটি মনোনয়ন দাখিল হয়েছে? হ্যালো হিমেল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? দোলা, আপনি জানেন যে আজ মনোনয়ন দাখিলের আসলে শেষ দিন। ঠাকুরগাঁয়ে আজ 3টি আসনের সকল প্রার্থীরা এখানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিসে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। আজ আমাদের ঠাকুরগাঁয়ের 3 জন প্রার্থী আসলে ঠাকুরগাঁও 3টি আসনে এবার 24 জন প্রার্থী এবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন, যেখানে ঠাকুরগাঁও সদর আসন থেকে 3টি, ঠাকুরগাঁও 2 আসন থেকে 10টি এবং ঠাকুরগাঁও 3 আসন থেকে 11 জন লড়ছেন এবারের নির্বাচনে। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত থেকে প্রার্থী হয়েছে জামাতের সুরা সদস্য এবং দক্ষিণ ঢাকা মহানগর জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন এবার প্রতিযোগিতা
প্রতিযোগিতা করছেন জামাতে প্রার্থী হয়ে, আর ইসলামী আন্দোলন থেকে মাওলানা হাফিজউদ্দিন। এই আসন থেকে কোনো স্বতন্ত্র প্রার্থী অথবা জাতীয় পার্টি সহ অন্যান্য কোনো প্রার্থী না থাকায় 3 জন প্রার্থী নিয়েই এই ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন হচ্ছে, এবং ঠাকুরগাঁও 2 আসনে যেমনটা বলেছিলাম 10 জন প্রার্থী। এবার আজ মনোনয়নপত্র শেষ দিনে আমি লক্ষ্য করেছি 3 আসনে সর্বাধিক প্রার্থীরা এসে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি সেই সকাল থেকে লক্ষ্য করেছি সর্বশেষ বিকেল 5টা পর্যন্ত এখানে বিভিন্ন প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করছেন। ঠাকুরগাঁয়ে কিন্তু এখন অনেক শীত, বলতে পারেন 3-4 দিন থেকে আমরা আসলে সূর্যের দেখা পাচ্ছি না। আপনি আমাদের পোশাক দেখলে অনেকটা বুঝতে পারবেন যে মোটা পোশাক ছাড়া এখানে শীত নিবারণটা আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তবে এই আজ মনোনয়নপত্র দাখিলের দিনে এই নির্বাচনের বাতাসে হয়তোবা ঠাকুরগাঁয়ের ঠান্ডা আবহাওয়াও কিছুটা গরম হয়ে গেছে। আমি শেষ সময় মনোনয়নপত্র দাখিল করতে দেখেছি ঠাকুরগাঁও 2 আসনের বিএনপির প্রার্থী ডাক্তার আব্দুল সালামকে। তিনি এবার ঠাকুরগাঁও 2 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন। আমি তার কাছে জানতে চাইব আজকের তার এই পরিস্থিতি এবং তার জয়ের বিষয় নিয়ে সে কতটা আশাবাদী। ডক্টর আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি যতটুকু জানি আপনি ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির মনোনীত একজন প্রার্থী, এবং এটা আমি জানি যে দীর্ঘ সময় থেকে ঠাকুরগাঁও 2 আসনে বিএনপি ধানের শীর্ষে আসলে সাধারণ শরিক দলকে ছেড়ে দিয়ে সেই আসন থেকে নির্বাচন করেছে। সেই আসনে আমি লক্ষ্য করেছি যে জামাতের প্রার্থীরা সাধারণত বিএনপির শরিক হিসেবে সেখান থেকে নির্বাচন করে এসেছে। এখন পর্যন্ত দীর্ঘ সময় পর সেখানে ধানের শীষ নিয়ে বিএনপি প্রার্থী হয়ে আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আজকে ধানের শীষের যে জোয়ার আমার ঠাকুরগাঁও 2 আসনে, আপনি চিন্তা করতে পারবেন না যে বিগত দিনে আমরা 29 বছর আমাদের জোটের কারণে আমরা ধানের শীষ পাই নাই, কিন্তু এলাকার মানুষ প্রতিটি এলাকায় এই এলাকার ঠাকুরগাঁও 2 আসনের প্রতিটি এলাকায় বিএনপির সংগঠন এত শক্তিশালী, যেটা আমি এখানে বললে বেশি বলা হবে যে আমার ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম এবং উপজেলা পর্যায়ে জামাত কিন্তু সেখানে নির্বাচন করে অভ্যস্ত। সেটা নির্বাচন এখন এখানে বললে তো মন খারাপ করবে হয়তো অনেকে। ভোট তো উনি আমাদের ভোট নিয়েই করেছেন এবং আমাদের নিয়েই করেছেন। আমি ঠাকুরগাঁও 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা শেষ সময় পেয়েছিলাম, এবং তাকে আমরা দীপ্ত টিভির সরাসরি আজকের বিকেল 5টার সংবাদে যুক্ত করে তার মনোভাব জানার চেষ্টা করেছি। আমি আপনাকে জানিয়ে রাখি, এই মনোনয়নপত্র দাখিলের দিন ঠাকুরগাঁয়ের নির্বাচনী হাওয়া একটু বেশি গরম, একটু বেশি সরগরম, একটু উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থীরা আসছেন, তাদের মনোনয়নপত্র দাখিল করছেন, এবং জয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরাও আশা করি যে এবার আমরা একটি সুষ্ঠু নির্বাচন, সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এবার একটি সুন্দর ফলাফল পাবো, এবং সাধারণ ভোটাররা সে আশাই রাখছে। হিমেল, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন। এরই মধ্যে ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহমুদুল, ঠাকুরগাঁয়ের খবরাখবর জানছিলাম আরেক সহকর্মীর কাছ থেকে। আপনি একটু ময়মনসিংহের সংসদীয় আসনগুলোর পরিস্থিতি সম্পর্কে জানাবেন। শেষ দিনে কতটি মনোনয়ন জমা পড়েছে এবং এই পর্যন্ত মোট কতটি পড়েছে, সেই পরিসংখ্যান সুনির্দিষ্টভাবে পেয়েছেন কিনা? প্রার্থী এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আজকে সকাল থেকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা সকাল থেকে আমরা দেখেছি রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে ভিড় দেখা গেছে। তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বেড়েছে। আমরা ঠিক দুপুর দিকে সবচেয়ে বেশি প্রার্থীর উপস্থিতি আমরা দেখেছিলাম। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে। তিনি রিটার্নিং অফিসার, এই ময়মনসিংহ জেলার তিনি রিটার্নিং অফিসার। তো এখানে আমরা দেখেছি যে দুপুর দিকে ময়মনসিংহ সদর আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ এবং মুক্তাগাছার থেকে যিনি বিএনপি প্রার্থী রয়েছেন জাকির হোসেন বাবলু, তারা এসে এখানে মনোনয়ন জমা দিয়েছেন। শত শত লোক নিয়ে তারা কিন্তু মিছিলের মতো করে তারা এখানে এসেছেন। যদিও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে 5 জনের বেশি যাতে কোনো প্রার্থীর সঙ্গে না আসে, কিন্তু সেই আচরণবিধি কিন্তু আমরা কোনো প্রার্থীর বেলায় দেখিনি যে আসলে
শুধুমাত্র 5 জনকে নিয়ে এসেছেন। বিশেষ করে যারা হেভিওয়েট প্রার্থী বা বড় দলের প্রার্থী তারা কিন্তু শত শত লোক নিয়ে এসেছেন। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন পর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটিকে আসলে ধরে রাখা যাচ্ছে না। এটি সেই আবেগেরই বহিঃপ্রকাশ। আর যদি মনোনয়নপত্রের সংখ্যা বলি, আমি গতকালকে পর্যন্ত যেটি জেনেছি যে ময়মনসিংহের 11টি আসনে মোট 116টি মনোনয়নপত্র ক্রয় করেছেন। বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন, কিন্তু জমা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে বিকেল 5টার আগে, এই 15 মিনিট আগে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সারা জেলায় কতগুলো মনোনয়ন পড়ছেন তারা সেগুলো ঠিক 5টার পরে হিসেব করে বলতে পারবেন। এখন এই মুহূর্তে তিনি আমাদেরকে সঠিক যে তথ্যটি সেটি জানাতে পারেননি। তবে তার যে কার্যালয় রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, সেখান থেকে 17টি মনোনয়ন পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এটা কিন্তু 5টা বাজার 15 মিনিট আগ পর্যন্ত। এরপরে আমরা কয়েকজন প্রার্থীকে দেখেছি যে তারা মনোনয়ন জমা দিতে এসেছেন। দোলা, আসলে এই যে মনোনয়ন সারা জেলায় কিন্তু আজকে একটি উৎসবের আমেজ দেখা গেছে, যে প্রতিটি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীর সমর্থকরা তারা এসেছেন এবং বলছেন যে এই ভোটটি একটি সুন্দর এবং নিরপেক্ষ হবে এবং একটি উৎসবমুখর পরিবেশ হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। দোলা। মাহমুদুল এবং হিমেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ময়মনসিংহ এবং ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলেন দুই সহকর্মী। পরের প্রসঙ্গে যাচ্ছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে দুর্বৃত্তরা 20 ফুট রেল লাইনের পাত সরিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে। ট্রেনের সহকারী চালক হাসিম উদ্দিন জানান, গতিসীমা কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। দুর্ঘটনার কারণে ময়মনসিংহের সাথে ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। সারা দেশে বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিন তাপমাত্রার পারদ কমছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জে। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, আমাশয়, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগ। ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র 10.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌযান চলাচল। এবার কেভাই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যৌথভাবে অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়াতে লাইটারের জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের অপতৎপরতা ও বিভিন্ন অনিয়ম বন্ধে সকালে এই অভিযান চালানো হয়। এই সময় 72 ঘন্টার বেশি বন্দর চ্যানেলে লাইটারেজ জাহাজের অবস্থান, অগ্নি নির্বাপন যন্ত্র ঠিক না থাকা, অতিরিক্ত পণ্য বোঝাই সহ বিভিন্ন অনিয়মের দায়ে 5টি জাহাজকে 1,80,000 টাকা জরিমানা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজে পণ্য লোড করার 72 ঘন্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ থাকলেও তা মানছে না অনেকে। পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে নেই তিল ধারণের জায়গা। বগালেক, কেওক্রাডং, তমাতুঙ্গি ও রেমাক্রি পর্যটন কেন্দ্রে গত মাস থেকে পর্যটকের ভিড় বাড়তে থাকে। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান যেতে ভ্রমণ পিপাসুরা বছর ধরে অপেক্ষা করেন শীত মৌসুমের জন্য। অন্যান্য বছরের মতো এবারও পরিবার পরিজন, বন্ধু বান্ধবরা দলবল নিয়ে জড়ো হচ্ছেন বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কিউকারাডাঙ্গে আমরা একটা স্টে করে আবার আজকে ব্যাক করছি। তো আল্লাহর রহমতে বগালেকে খুব ভালো লেগেছে। আর কিউকারাডাঙ্গের থেকে ফেরার সময়, দার্জিলিং পাড়া হয়ে ফেরার সময় আমাদের যে এখান থেকে এই যে ভিউটা মেঘের নিচে লেক, এটা আমাদের খুব ভালো লেগেছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করছেন কেওক্রাডং, চিম্বুক, নীলগিরি ও নীলাচলে।
আমরা আজকে অনেকগুলো জায়গা ঘুরে এসেছি বান্দরবনে, জায়গাগুলো খুবই সুন্দর ছিল। বাট এবার আমি আসতে পেরেছি, আর এখানে আমি বগালেকটা দেখলাম, তারপরে কিউকারটা দেখলাম। আসার পথে যে প্রতিটা স্পটেই মানে যে সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। পর্যটকদের ভিড় বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। আমাদের জন্য অনেক লোকসান ছিল 3 বছর ধরে, তবে আমরা আস্তে আস্তে ধীর গতিতে উঠতে পেরে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আমাদের টহল ডিউটি অব্যাহত থাকবে। কোনো পর্যটক যদি হয়রানির শিকার হন তাহলে আমরা আমাদের টহল ডিউটি অথবা জেলা প্রশাসন অথবা জেলা পুলিশের মাধ্যমে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। বান্দরবান জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 30,000-এর বেশি মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দীর্ঘ 1.5 যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কার্যালয় পরিদর্শন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল 3:30টার দিকে তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় পল্টনের দলীয় কার্যালয়। এ সময় তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নেতা ও কর্মকর্তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলটির শত শত নেতাকর্মী সকাল থেকে নয়াপল্টন এলাকায় জড়ো হন। সিএসএফ ছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। এর আগে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ নিয়ে টানা 4 দিন ধরে তারা শাহবাগে কর্মসূচি পালন করছেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, আজকের দিনের কর্মসূচি সম্পর্কে জানাবেন। শাহবাগ অবরোধ থেকে নতুন কোনো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কিনা বা হবে কিনা, আশপাশের সড়কের কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন আমাদের। আপনারা আপনাদের নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনারা কেউ কোনোভাবে যেমনটি জানেন যে আজকে জায়গা ত্যাগ করবেন না। কিন্তু শাহবাগে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আপনারা নামাজ আদায় করবেন। দুপুর 12টা থেকে কিন্তু প্রয়োজনে দ্বিতীয় জামাত করবেন আপনারা এই পাশে এসে। কিন্তু নামাজের সময়ে আসলে যারা সমর্থন জানিয়েছে তারা কিন্তু এই শাহবাগে এসে উপস্থিত হয়েছে এবং আমরা 12টার আগে থেকে আসলে দেখেছি যে শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের নতুন দাবি বলতে আমরা গতকালকে রাত 10টার দিকে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেখেছি যে সেখানে কিন্তু চতুর্থ একটি দাবি উত্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে ভারতীয় যারা এখানে ওয়ার্ক পারমিটে কাজ করছে তাদের এই পারমিটগুলো বাতিল করতে হবে এবং হত্যাকারী যারা রয়েছে এখন পর্যন্ত তথ্য পুলিশের এবং ইনকিলাব মঞ্চের সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে যারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে তারা কিন্তু ভারতে অবস্থান করছে এমনটি জানা গেছে। সেই দিক থেকে আসলে ভারতের সাথে এই হত্যাকারীদেরকে বিনিময় চুক্তি করতে না পারলে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভারতীয়দেরকে যে পরিমাণ মানে যে সুযোগগুলো আসলে দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু বাতিল করতে বলা হয়েছে এবং এর আগেও যে বাকি 3টি দাবি আমরা শুনেছি এবং তাদের ফেসবুক পেজের মাধ্যমে আসলে বরাবরই জানানো হয়েছে। আরেকবার একটু বলতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে যারা সহযোগিতা করেছে এবং এই চক্রে আসলে যারা জড়িত তাদেরকে আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ এবং আগামী 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের ফেরত না দিলে ভারতের অবস্থানের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য না পেলে ভারতীয়দের ওয়ার্ক পারমিটগুলো বাতিল করার কথা কিন্তু বলেছে এবং ভারত তার অভ্যন্তরে আশ্রয় দেওয়া সকল খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে কিন্তু বলা হয়েছে এবং সবশেষ যেটি চতুর্থ তাদের দাবি ছিল সেটি ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা আসলে লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টের দোসররা তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ এবং এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের দাবি কিন্তু আমরা শুনেছি যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আসলে যারা এই হত্যাকারীদের বিচার এবং হত্যাকারীদেরকে খুঁজে পেতে যারা আসলে অবহেলা বা যারা মূল কর্মকর্তা রয়েছে তাদেরকে আসলে এই সরাসরি আসলে পদত্যাগ করার জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং আজকে রাতে আসলে নতুন কোনো কর্মসূচি যদি আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারবো। দোলা, এই ছিল আমার কাছে সবশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।
সাভারে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কাঁচা ইট ও চিমনি ধ্বংস এবং অর্থদণ্ড করা হয় ইট ভাটা কর্তৃপক্ষকে। সোমবার সকাল থেকে সাভারের ভাকুরতায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তর এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। এজন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের কারণে বায়ু ও পরিবেশ দূষণ হয় সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তারই অংশ হিসেবে সাভারের ভাকুরতা ও আশপাশের এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। নানা আয়োজনে ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল আবেদিন সংগ্রহশালায় র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলা বর্তমান কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তির জন্য ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বন্ধে একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডে শক্তিশালী তুষারঝড় জোহান্নেসের তাণ্ডব চলছে। এর মধ্যে সুইডেনের ৩ জনের প্রাণ গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের মধ্যে ৩ দেশের লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শুধু সুইডেনেই ৪০,০০০-এরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তুষারঝড়ের কারণে গত শুক্রবার থেকে ৩ দেশের শত শত ফ্লাইট, ট্রেন, ফেরি চলাচল বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নরওয়ের উত্তরাঞ্চলীয় প্রদেশ নর্ডল্যান্ডের বিভিন্ন জেলা। ঝড়ের কারণে এসব জেলায় ২ শতাধিক দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় ২৩,০০০ বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। মেক্সিকোতে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে ২৫০ জনের মতো আরোহী ছিলেন। আহত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে শতাধিক নৌসেনা ও উদ্ধার যান। দেড় বছর পর আজ মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা 5:45টায় গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির মুখোমুখি হবে নবাগত বিকেএসপি ফুটবল ক্লাব। প্রথমবারের মতো আয়োজিত নারী ফুটবল লিগে 4 জন করে বিদেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ থাকলেও রাজশাহী ও ফরাসগঞ্জ ছাড়া আর কেউ বিদেশি ফুটবলার দলে নেয়নি। সিঙ্গেল লিগ ভিত্তিতে প্রতি দলের ম্যাচ হয়ে 10টি। মাত্র 1 মাসেই লিগ শেষ হবে 30 জানুয়ারি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। সারা দেশে উৎসবের আমেজ। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনে নাশকতা, ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে আহত কয়েকজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।